হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন ফর টিচার। প্রত্যেকে গুড আফটারনুন। প্রত্যেকে গুড আফটারনুন। সবাই দেখতে পাচ্ছ ক্লিয়ার? চলো, আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে সাইকোলজি সিটেট জুলাই 2019। সাইকোলজি 2019 সালে যে প্রশ্নগুলো পরীক্ষা এসেছিল সেই প্রশ্নগুলো আমরা কিন্তু ডিটেলসে জানবো এবং ডিটেলসে পড়বো, এবং কোন চ্যাপ্টারগুলো তোমাদেরকে রিভিশন করতে হবে সেগুলো আমি তোমাদেরকে ভালো করে বলে দেবো। প্রত্যেকে লাইক করে দাও, আর প্রত্যেকে কিন্তু আমার সঙ্গে সঙ্গে আনসার করবে, ঠিক আছে? প্রত্যেকে আনসার করবে। চলো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার। চলো চলো ফার্স্ট কোশ্চেন আনসার করো। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, পেঁয়াজের মতে শিশু। তো তোমরা পেঁয়াজের থিওরি তোমাদেরকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? পেঁয়াজের থিওরি পড়বে। আমার দেখবে চ্যানেলে কিন্তু পেঁয়াজের ওপরে ভালো করে ক্লাস, এমসিকিউ সমস্ত কিছু ডিটেলসে করানো আছে, ভালো করে ক্লাসটা করে নেবে। বলছে পেঁয়াজের মতে শিশু সক্রিয়ভাবে জ্ঞানের সংগঠন করে যখন তারা বিশ্বকে চালিত বা ম্যানিপুলেট করে এবং অন্বেষণ করে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে পেঁয়াজে বলছেন যে প্রত্যেকটা শিশু হচ্ছে সক্রিয়, অর্থাৎ তারা অ্যাক্টিভ। আর এই পৃথিবীর সম্পর্কে বা এই বিশ্ব সম্পর্কে তারা জ্ঞান অর্জন করে কিসের মাধ্যমে? আবিষ্কারের মাধ্যমে বা এক্সপ্লোরেশনের মাধ্যমে। অপশান এ। অপশান নাম্বার বি বলছে পর্যবেক্ষণমূলক শিখন প্রক্রিয়া অনুসরণ করে এবং অন্যদের পর্যবেক্ষণ করতে শেখে। অর্থাৎ তিনি কখনোই বলেননি যে একটা শিশু পর্যবেক্ষণের মাধ্যমে কোনো কিছু শেখে। অপশান নাম্বার সি সাবধানে নিয়ন্ত্রিত উদ্দীপক ও প্রতিক্রিয়ার দ্বারা বিশেষ উপায়ে আচরণ করতে অনুবর্তিত করা যেতে পারে। এটা তো আচরণবাদীদের কথা, কারণ এখানে প্যাভলভ বা স্কিনার তো বলেনি, তো অপশান সি হবে না। অপশান নাম্বার ডি পুরস্কার ও শাস্তি। পুরস্কার ও শাস্তির কথা কে বলেছেন? স্কিনার বলেছেন, তাই এটাও কিন্তু আমাদের হবে না। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি? অপশান নাম্বার এ। তাহলে পেঁয়াজে কি বলেছেন? পেঁয়াজে বলছেন যে প্রত্যেকটা শিক্ষার্থী অ্যাক্টিভ বা সক্রিয়। ক্লিয়ার? অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট কোশ্চেন আনসার করো, প্রত্যেকে আনসার করো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে সঞ্চালনমূলক বিকাশের হার প্রতিটি ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। মানে বিকাশের হার প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা, তবুও সঞ্চালনমূলক বিকাশের ক্রম ড্যাশ থেকে ড্যাশের দিকে যায়। অর্থাৎ বিকাশ কোন দিক থেকে কোন দিকে হয়। অপশান নাম্বার এ সেফালোক্যাডিয়াল অ্যান্ড প্রক্সিমা ডিস্টাল। দেখো, সেফালোক্যাডুয়াল আর প্রক্সিমা ডিস্টাল এটার মানেটা বুঝো। সেফালো কথার অর্থ হচ্ছে কি? আমাদের হেড। আর কোডাল কথার অর্থ হচ্ছে আমাদের পা। তাহলে মাথা থেকে পা পর্যন্ত, অর্থাৎ হেড টু ফুট, এটাকে কি বলছে? সেফালোক্যাডাল। আর প্রক্সিমা ডিস্টালটা কি? প্রক্সিমা ডিস্টাল বলতে বোঝাচ্ছে আমাদের কেন্দ্র থেকে যখন পরিধির দিকে বিকাশ হবে সেটাকে বলছে প্রক্সিমা ডিস্টাল। ওকে, অপশান নাম্বার বি বলছে প্রক্সিমা ডিস্টাল টু সেফালোক্যাডুয়াল, এটাও হবে না। অপশান নাম্বার সি গ্রোস মোটর ডেভেলপমেন্ট টু ফাইন মোটর ডেভেলপমেন্ট। আর অপশান নাম্বার 4 ফাইন মোটর ডেভেলপমেন্ট টু গ্রস মোটর ডেভেলপমেন্ট। এখানে জিনিসটা বোঝো, গ্রস মোটর ডেভেলপমেন্ট মানে কি? যে সমগ্র থেকে কিসে যাচ্ছে? সমগ্র। গ্রস মোটর মানে সমগ্র ডেভেলপমেন্ট থেকে একটা পার্টিকুলার ডেভেলপমেন্ট, বোঝা গেল? এটাকে যেমন ধরো একটা বাচ্চার সামনে যদি একটা বল ছুঁড়ে দাও, তাহলে সেই বাচ্চাটা কিন্তু বলটা ধরার জন্য সে হাত পা নিজের বডি সমস্ত কিছু ব্যবহার করবে একটা ফুটবলকে ধরার জন্য। কিন্তু একটা বড় বাচ্চার সামনে যদি একটা ফুটবল ফেলে দাও, সে কিন্তু ইজিলি পা দিয়ে কিন্তু বলটাকে হ্যান্ডেল করতে পারবে। অর্থাৎ প্রথম অবস্থায় তার কিন্তু গ্রস মোটর হয়েছিল, তারপরে ধীরে ধীরে কিন্তু তার ফাইন মোটর বা কোনো একটা পার্টিকুলার জিনিসের ওপরে চলে গেছে। তাই এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার সি। অর্থাৎ বিকাশ সবসময় গ্রস মোটর থেকে ফাইন মোটরের দিকে হয়। অপশান নাম্বার সি। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আনসার করো। নেক্সট কোশ্চেন দেখো, যে সময়টিকে প্রাপ্তবয়স্কতার রূপান্তর শুরু হয় তা হলো। অর্থাৎ নিচের কোন বয়সকাল থেকে একটা শিশুর প্রাপ্তবয়স্কতা শুরু হয়? অপশান এ বলছে বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স। অপশান নাম্বার বি মধ্য শৈশবকাল। অপশান নাম্বার সি বলছে প্রাক সক্রিয়তার সময়কাল। অপশান নাম্বার ডি বাল্যকালের সমাপ্তি। তাহলে কী হবে অ্যান্সার? তাহলে কোন বয়স থেকে একটা শিশু বা একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক দিকে চলে যায়? আমরা প্রত্যেকে জানি অ্যাডোলেসেন্স, অর্থাৎ কৈশোরকাল অতিক্রম করার পরে মানুষ কিন্তু প্রাপ্তবয়স্কের দিকে যায়। তাহলে এখানে সঠিক আনসার অপশান নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। নেক্সট কোশ্চেন বলছে একটি শিশু যুক্তি দেয় যে হেঞ্চ ড্রাগস ঔষধ যা তার স্ত্রীকে বাঁচাতে পারে। ধরো এমন একটা ঔষধ আছে, সেই ঔষধটা তার স্ত্রীকে বাঁচাতে পারে। চুরি করা উচিত নয়, কারণ যদি সে তা করে তবে তাকে ধরা হবে এবং জেলে পাঠানো হবে। কোহেলবার্গের মতে শিশুটির নৈতিক বোধশক্তির
কোন পর্যায়ে পড়ে? ধরো এমন একটা ঔষধ আছে যে ঔষধটা সে কিনতে পারবে না, কিন্তু ঔষধটা চুরি করলে তার স্ত্রীর জীবন বাঁচবে, কিন্তু সে ভাবছে যদি আমি ঔষধটা চুরি করতে গিয়ে ধরা পড়ি তাহলে কিন্তু আমার জেল হতে পারে বা শাস্তি হতে পারে। এখানে কোহেলবার্গের নৈতিক বিকাশের সে কোন পর্যায়ে রয়েছে? অপশন দেখো, যন্ত্রের উদ্দেশ্য অভিযোজন, অপশন নাম্বার বি সামাজিক শৃঙ্খলা বজায় রাখার অভিযোজন, অপশন নাম্বার সি শাস্তি ও আনুগত্যের অভিযোজন, অপশন নাম্বার ডি সর্বজনীন নৈতিক নীতি অভিযোজন। কি হবে? তাহলে শাস্তির যখন ভয় পাচ্ছে বা পানিশমেন্টের যখন ভয় পাচ্ছে, তার মানে তুমি বুঝতে পারছো অপশন নাম্বার সি শাস্তি ও আনুগত্যের অভিযোজন। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন ভালো করে প্রশ্নটা পড়ো, তারপরে তোমাদেরকে অপশনগুলো দেখাচ্ছি। বলছে শিশুরা নিজেদের সাথে যে মৌখিক কথোপকথনগুলি করে ভাইগটস্কি সেটিকে কি বলেছেন? আমি এগুলো সব কিন্তু তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, নোটসও প্রোভাইড করেছি, জাস্ট খুললেই কিন্তু সব কমন পেয়ে যাবে। এর বাইরে আমি যে নোটসগুলো তোমাদেরকে দিয়েছি ওর বাইরে কোনো প্রশ্নই আসবে না যদি একটু ভালো করে বুঝে বুঝে পড়ো। দেখো কি বলছে, শিশুরা যখন নিজেদের সঙ্গে কথা বলে সেই কথাটাকে ভাইগটস্কি কি বলছেন? ইগোসেন্ট্রিক স্পিচ। দেখো ভাইগটস্কি কিন্তু কখনো ইগোসেন্ট্রিকের কথা বলেননি, তাহলে ইগোসেন্ট্রিকের কথা কে বলেছেন? পিয়াজে বলেছেন, হবে না। প্রাইভেট স্পিচ, অপশন নাম্বার সি বলছে ডিস্টোরেড স্পিচ, আর অপশন নাম্বার ডি প্রবলেমেটিক স্পিচ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি প্রাইভেট স্পিচ। তাহলে ভাইগটস্কি কিন্তু প্রাইভেট স্পিচের কথা বলেছেন। এই প্রাইভেট স্পিচ কী করে? আমাদেরকে রেগুলেট করে। তাহলে এই প্রাইভেট স্পিচ কী করে? ব্যক্তিকে তার ব্যক্তিত্বকে রেগুলেট করতে সাহায্য করে। এই প্রশ্নটা পরীক্ষা আসে। তাহলে প্রাইভেট স্পিচের কাজ কি? প্রাইভেট স্পিচের কাজ হচ্ছে আমাদেরকে, আমাদের সত্তাকে, আমাদের মনকে রেগুলেট করে। কে বলছেন? ভাইগটস্কি বলছেন। যেমন ধরো আমার সামনে পরীক্ষা আছে 10 তারিখে, আমার বন্ধুরা বিকেলে ক্রিকেট খেলতে যাচ্ছে, আমারও খুব ইচ্ছে ক্রিকেট খেলতে যাওয়ার, আমি ক্রিকেট খেলতে বের হচ্ছি, তখনই আমার মনে পড়ছে না আমার তো 10 তারিখে পরীক্ষা আছে, আমার গেলে হবে না, তাহলে আমি পরীক্ষা ফেল করে যাব, এই কটা দিন আমি পড়ে নিই তারপরে ক্রিকেট খেলবো। এই যে আমি মনে মনে কথা বললাম, আমি মনের সঙ্গে যে কথা বললাম, এটাকে বলছে কি? প্রাইভেট স্পিচ। আর এই প্রাইভেট স্পিচ কী করছে? আমাদের মনকে রেগুলেট করে। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার বি কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। নেক্সট কোশ্চেন বলছে নির্দিষ্ট লিঙ্গের সঙ্গে খেলনা, পোশাক, জিনিসপত্র, গৃহস্থলী জিনিসপত্র, পেশা এবং রঙকে যুক্ত করা হলো। অর্থাৎ কি? যে একটা পেশা রয়েছে যেখানে জিনিসপত্র, গৃহস্থলী জিনিসপত্র, পেশা, রঙকে যুক্ত করা হলো। এর মাধ্যমে কি বলতে চাইছে? এখানে প্রশ্নটা এরকম যে ধরো একটা বাড়িতে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ঠিক আছে? তো বাড়িতে কিছু খেলনা রয়েছে, তো ছেলেটা কি করবে? তার ছেলেদের মতো খেলনা, সে গাড়ি, বন্দুক এগুলো নিয়ে খেলবে। আর মেয়েটা কি করবে? মেয়ের মতো খেলনা, বিভিন্ন পুতুল, বিভিন্ন সংসারের বিভিন্ন হাঁড়ি, গ্লাস, এগুলো তারা বেছে নেবে। কারণ কি? কারণ লিঙ্গভিত্তিক তারা কিন্তু তাদের সামগ্রীগুলোকে বেছে নিচ্ছে। এটাকে কি বলা হয়? অপশান এ বলছে কি বিকশিত লিঙ্গের পরিচয় বা ইভলভ জেন্ডার আইডেন্টিটি। অপশান বি বলছে জেন্ডার স্টিরিওটাইপিং, অপশান নাম্বার সি জেন্ডার থিওরি, আর অপশান নাম্বার ডি বলছে জেন্ডার রিলিভেন্স। কী হবে আনসার? একদম সঠিক। অপশান নাম্বার কী হবে? বি জেন্ডার স্টিরিওটাইপ, অপশান নাম্বার বি। চলো 7 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি প্রাথমিক শ্রেণীকক্ষে একটি গুরুত্বপূর্ণ হয় যে অভিজ্ঞতাগুলি একটি শিশু তার সঙ্গে নিয়ে আসে। মানে বলতে চাইছে যে তুমি ধরো প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, তোমার বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা এসছে তারা তো বিভিন্ন ডাইভার্সিটি থেকে এসছে, বিভিন্ন সমাজ থেকে এসছে, তারা তো প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞতা নিয়ে কিন্তু বিদ্যালয়ে এসছে। তো তুমি একজন শিক্ষক হিসাবে তাদের অভিজ্ঞতাগুলোকে কি করবে? অপশান নাম্বার এ ইগনোর করবে বা অস্বীকার করবে। অপশান নাম্বার বি বলছে অবহেলা করবে। অপশান নাম্বার ডি বলছে বিল্ড অন মানে তাদের যে ডাইভার্সিটিগুলো রয়েছে, তাদের যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলোকে প্রাধান্য দেবে বা সম্মান জানাবে। অপশান নাম্বার ডি উপেক্ষা করবে। কী হবে আনসার? সঠিক আনসার অপশান নাম্বার ডি, তাদের যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেই অভিজ্ঞতাগুলোকে তুমি অবশ্যই প্রাধান্য দেবে, তাই না? অপশান নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন 8 নাম্বার দেখো। একজন শিক্ষকের কি করা উচিত? একজন শিক্ষকের উচিত শিক্ষার্থীদের মধ্যে সর্বাধিক তুলনা করা। একজন শিক্ষক হিসেবে তুমি কখনোই শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীর তুলনা করবে না, কখনোই করবে না এটা। অপশান নাম্বার বি নির্দিষ্ট সংস্কৃতির শিক্ষার্থীদের উত্তীর্ণ করা। ধরো আমার বিদ্যালয়ে বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে, কেউ বড়লোক, কেউ গরিব,
কেউ ধনী, কেউ মধ্যবিত্ত, অনেক শ্রেণী আছে। তা আমি কি বললাম যে যারা মানে ধনী তাদেরকে আমি পাস করে দেবো, যারা গরিব তাদেরকে ফেল করে দেবো। এটাকে করা কি ঠিক? কখনোই করবে না। অপশান নাম্বার সি, শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য বৈচিত্র্যকে উপেক্ষা করা। আমি বারবার বলে আসছি যে শিক্ষার্থীদের মধ্যে যে ডাইভার্সিটি লক্ষ্য করব সেটাকে আমরা রিসোর্স হিসাবে গ্রহণ করব। কখনো আমি তাদের ডাইভার্সিটিকে মানে ইগনোর করব না, অ্যাভয়েড করব না, এটা ভুল। অপশান নাম্বার ডি, জানানো যে তিনি শ্রেণীকক্ষের সমস্ত সংস্কৃতিকে সম্মান করেন এবং মূল্য দেবেন। তোমার বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের যে ডাইভার্সিটি রয়েছে, তাদের যে বৈচিত্র্যতা রয়েছে, প্রত্যেকের বৈচিত্র্যকে তুমি কি করবে? প্রাধান্য দেবে, মূল্য দেবে, সম্মান জানাবে। তাহলে সঠিক আনসার কি? অপশান নাম্বার ডি। দেখতে পাচ্ছ একই কনসেপ্টের উপরে বারবার কোশ্চেন আসছে। তাহলে আমি বারবার একটা কথাই বলি, কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলে কিন্তু পরীক্ষা পাবে। এমসিকিউ পড়ে কিন্তু কমন পাবে না। ঠিক আছে, দেখো এই কনসেপ্টটা থেকেই পরীক্ষার প্রশ্ন আসছে যে তাদের ডাইভার্সিটিকে মূল্য দিতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার অধিকার আইন 2009 নিম্নলিখিত ধারণাগুলির মধ্যে কোনটি সমর্থন করেন? অপশন নাম্বার এ, ইন্টিগ্রেটেড এডুকেশন, যেটাকে সমন্বিত শিক্ষা বলছে, একটা সেগ্রিগেশন, ইনক্লুসিভ এডুকেশন আর মেন স্ট্রিমিং। কী হবে আনসার? তাহলে 2009 নিম্নলিখিত ধারণাগুলির মধ্যে কোনটি সমর্থন করেন না? এখানে কিন্তু একটা না হবে শব্দ, ঠিক আছে, এখানে না হতো। ওকে, তাহলে শিক্ষার অধিকার আইন 2009 নিম্নলিখিত ধারণাগুলির মধ্যে কোনটি সমর্থন করেন না? যদি না থাকে, প্রশ্নটা ভালো করে বোঝো, যদি শিক্ষার অধিকার আইন 2009 নিম্নলিখিত ধারণাগুলির মধ্যে কোনটি সমর্থন করে না, যদি না থাকতো তাহলে আনসার করব কি আমরা? সেগ্রিগেশন, অর্থাৎ আলাদা করা। যদি ধরো অপশানে না নেই, প্রশ্নটা এইরকম আছে, তখন আমরা আনসার করব কি? ইনক্লুসিভ এডুকেশন। কথাটা বুঝেছো কি বলতে চাইলাম? কারণ এইগুলো প্রত্যেকটাকে সাপোর্ট করেছে, কারণ এগুলো সবই কিন্তু চাইল্ড সেন্ট্রিক, কিন্তু মোস্ট যেটা আনসার হবে সেটা নিতে হবে। তখন সেই ক্ষেত্রে আমরা ইনক্লুসিভ এডুকেশনকে আনসার করব। আর যদি না থাকে তাহলে আমরা কিন্তু সেগ্রিগেশনকে আনসার করব। সেগ্রিগেশন মানে আলাদা করা, অর্থাৎ একটা শিশুকে আর একটা শিশুর থেকে আলাদা করা। এটা কিন্তু কখনোই করা যাবে না। অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভালো করে প্রশ্নটা পড়ো, তারপর অপশানগুলো দেখাবো। বলছে এর এটাই নিদর্শন যে সব শিশু নিয়মিত স্কুল ব্যবস্থায় সমান শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। তাহলে কি বলছে? এটা এমন একটা ফিলোসফি বা এমন একটা থিওরি যেখানে প্রত্যেকটা শিক্ষার্থীর তাদের সমানভাবে শিক্ষা পাওয়ার কি রয়েছে? সুযোগ সুবিধা রয়েছে। সেটা কোন শিক্ষা ব্যবস্থায়? অপশান নাম্বার বলছে স্পেশাল এডুকেশন, অপশান নাম্বার এ বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অপশান বি বলছে মূলধারায় শিক্ষা বা মেন স্ট্রিমিং, অপশান নাম্বার ডি মাল্টিপল কালচারাল এডুকেশন। তাহলে কোন এডুকেশনে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের সমানভাবে বা সমান সুযোগে তারা শিক্ষা পাওয়ার অধিকার পেয়ে থাকে? তোমরা প্রত্যেকেই জানো সঠিক আনসার কী? অপশান নাম্বার এ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তাহলে বুঝতে পেরেছো কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে? তোমরা বারবার আমাকে প্রশ্ন করছো যে রুশোর থিওরি দাও দাদা, রুশোর থিওরি দাও। দেখো রুশোর থিওরি সিলেবাসে আছে মানে যে সব কিছু তোমাকে পরীক্ষার জন্য পড়ে যেতে হবে এটা এমনটা নয়, কারণ সব টপিক থেকে পরীক্ষার প্রশ্ন আসে না। আমি এখনও পর্যন্ত সিটেটে দেখিনি যে এই প্রশ্নগুলো এসেছে, ঠিক আছে, আসে না। সব টপিক পড়ার দরকার নেই, এগুলো ভালো করে পড়ে যাও, দেখবে এর মধ্যে থেকেই চলে আসবে। আর সময় খুবই কম, যেগুলো পড়েছো সেগুলো কি রিভিশন করো বারবার, থিওরি পার্টটাকে। আনসার করো, শিশুরা সাফল্যের সঙ্গে শেখে, অর্থাৎ শিশুরা কখন কোনো একটা জিনিস মানে ইফেক্টিভলি মানে সাফল্যের সঙ্গে খুব ভালোভাবে শিখতে পারবে? অপশান নাম্বার এ বলছে শিশু সহ শ্রেণীকক্ষে যা ঘটে তা শিক্ষক সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যে পরিবেশ, এমন একটা পরিবেশ যেখানে শিক্ষার্থীর সমস্ত কিছুকে শিক্ষক মহাশয় কন্ট্রোল করবে বা নিয়ন্ত্রণ করবে, এমন একটা পরিবেশে কি শিক্ষার্থী ভালো করে শিখতে পারবে? কখনোই পারবে না। অপশান নাম্বার বি, তারা পাঠ্যপুস্তককে দেওয়া তথ্য মুখস্থ করা তো একদমই হবে না। অপশান নাম্বার সি, তারা ব্ল্যাকবোর্ডে শিক্ষকের লেখা উত্তরগুলি কপি করবে। অপশান নাম্বার ডি, তারা সক্রিয়ভাবে বিভিন্ন কার্যকলাপ এবং টাস্কে অংশগ্রহণ করবে। অর্থাৎ যে পরিবেশের শিক্ষার্থীরা অ্যাক্টিভনেস থাকবে বা সক্রিয় থাকবে, আর যে পরিবেশের শিক্ষার্থীরা বেশি কাজে অংশগ্রহণ করতে পারবে, সেই পরিবেশ থেকেই কিন্তু শিক্ষার্থীরা ভালোভাবে শিখতে পারবে। অপশান নাম্বার ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন আনসার করো। শিশুদের শ্রেণীকক্ষে ড্যাশ প্রশ্ন করা উচিত। তাহলে শিশুদের শ্রেণীকক্ষে প্রশ্ন করা উচিত কী রকম? অপশান নাম্বার এ, জিজ্ঞাসা করতে উৎসাহিত হয় এমন। তাহলে এমন তাদেরকে প্রশ্ন করতে হবে যে প্রশ্নগুলো তাদেরকে মোটিভেশন জাগাবে বা আরও বেশি জিজ্ঞাসা করার জন্য।
অপশন নাম্বার বি, জিজ্ঞাসা করতে ডিসকারেজ করবে বা নিরুৎসাহিত করবে এমন কিছু প্রশ্ন। অপশন নাম্বার সি, জিজ্ঞাসা করার অনুমতি দেওয়া যাবে না এমন কিছু প্রশ্ন। অপশন নাম্বার ডি, জিজ্ঞাসা করা থেকে বিরত থাকবে এমন কিছু। তাহলে কী হবে আনসার? একদম সঠিক। তাহলে তাদেরকে যে সমস্ত প্রশ্নগুলো এনকারেজ করবে সেই প্রশ্নগুলো তাদেরকে করতে হবে। অপশন নাম্বার এ হবে প্রশ্নের কারেক্ট। ক্লিয়ার? চলো 14 নম্বর কোশ্চেন আনসার করো। নিচের কোনটি একটি প্রধান প্রক্রিয়া নয় যার মাধ্যমে অর্থপূর্ণ শিখন ঘটে? বোঝা গেল? তাহলে নিচের কোনটি ইফেক্টিভ মেথড নয় শিক্ষাক্ষেত্রে? অপশন নাম্বার এ, মুখস্থ করা, মেমোরাইজেশন। আমি বারবার বলে আছি মেমোরাইজেশন। দেখো এই প্রশ্নগুলো একই কনসেপ্ট, একই অপশন বারবার পরীক্ষা আসে, সে ইংলিশেও আসে, সাইকোলজিতেও আসে। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো মনে রাখবে। তারপর রিপিটেশন অ্যান্ড প্র্যাকটিস। আমি বলেছি রিপিটেশন অ্যান্ড প্র্যাকটিস থাকলে আনসার হয় না। অপশন নাম্বার সি, ইনস্ট্রাকশন অ্যান্ড ডাইরেকশন। অবশ্যই ইনস্ট্রাকশন তো ছাত্রছাত্রীকে দিতেই হবে। অপশন নাম্বার 4, এক্সপ্লোরেশন অ্যান্ড ইন্টারাকশান। এটাও কিন্তু একদম সঠিক বলেছে। দেখো নিচের কোনটি একটি প্রধান প্রক্রিয়া নয় যার মাধ্যমে অর্থপূর্ণ শিখন ঘটে? তাহলে নয় বলেছে, আমাকে নাবাচক শব্দটা খুঁজে বের করতে হবে। এইগুলো একদম পজিটিভ, কিন্তু অপশন বি এবং অপশন সি এ হবে আনসার হিসাব অনুযায়ী। কিন্তু সব থেকে যেটা বেশি নেতিবাচক সেটা হচ্ছে মেমোরাইজেশন, মুখস্থ করা কিন্তু কখনোই যাবে না। যদি অপশান আর একটা ই থাকতো যেখানে এ বি দুটোই, তাহলে এ বি দুটোই আনসার হবে। বোঝা গেল? প্রশ্ন অনুযায়ী অপশান অনুযায়ী তোমাদেরকে আনসার করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে মেমোরাইজেশন অ্যান্ড রিকলটা হবে না আনসার। যদি এখানে বলতো যে নিচের কোনটি সবথেকে বেস্ট মেথড শিক্ষার্থীদের শিখনের জন্য, তখন তোমরা আনসার করতো অপশান নাম্বার ডি, অন্বেষণ ও মিথস্ক্রিয়া। বোঝা গেল প্রশ্নটা? যদি নয় শব্দটি না থাকতো তাহলে অপশান নাম্বার ডি হতো আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন আনসার করো। যখন শিক্ষকদের শিক্ষার্থী এবং তাদের ক্ষমতা সম্পর্কে ইতিবাচক বিশ্বাস থাকে তখন শিক্ষার্থীরা, ধরো একজন ক্লাসরুমে শিক্ষক রয়েছেন, তো শিক্ষক মহাশয়ের তার শিক্ষার্থীদের কী কী অ্যাবিলিটি রয়েছে সেই সম্পর্কে তার ভালো বিশ্বাস আছে, তখন কি হবে? শিখতে আগ্রহী ও অনুপ্রাণিত হবে। তখন শিক্ষার্থীরা আরও বেশি শিখতে এবং তারা কিন্তু কোনো কিছু জানার জন্য আরও বেশি মোটিভেশন হবে। অপশান নাম্বার বি, নিরুদ্বেগ হয়ে পড়ে এবং শেখার কোনোরকম চেষ্টা করে না, তারা ডিমোটিভেট হয়ে পড়বে, যার ফলে তারা কিন্তু কোনোরকম শিখবে না। অপশান নাম্বার সি, হতাশাগ্রস্ত এবং স্ট্রেড হয়ে পড়ে। অপশান নাম্বার ডি, কোনো প্রভাবিত করে না। একদম ভুল। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি? অপশান নাম্বার এ। যখন একজন শিক্ষক মহাশয় জানতে পারবে যে তার শিক্ষার্থীর কী কী অ্যাবিলিটি রয়েছে, কী ক্ষমতা রয়েছে, তখন কিন্তু শিক্ষক মহাশয় তাদের অ্যাবিলিটি অনুযায়ী কী করবে? শিক্ষা দেবে। তখন কিন্তু শিক্ষার্থীরা অটোমেটিক্যালি শেখার প্রতি আরও বেশি আগ্রহী উঠবে। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন দেখো। শিশুদের ত্রুটি, এই প্রশ্নটা বারবার রিপিট হয় সিটেটে। আমি বারবার বলে আসছি ইরর অফ স্টুডেন্ট। এই প্রশ্নটা খুবই আসে পরীক্ষা, ইংলিশ থেকে সাইকোলজি থেকে ইংলিশ আবার ইভিএস বারবার রিপিট হয়। বলছে শিশুদের ত্রুটি, শিশুরা কতটা উদাসীন তা প্রতিফলিত করে। ঠিক আছে, শিশুরা যে ভুল করছে, ভুলগুলো প্রমাণিত করে যে শিশুরা কতটা উদাসীন, মানে শিক্ষার প্রতি কারা মানে অনীহা দেখায়, তো তাই বোঝায়। অপশান নাম্বার বি, বারবার অনুশীলন করতে অবিলম্বে সংশোধন করা উচিত। মানে শিশুরা যদি ভুল করে বারবার শিশুদেরকে প্র্যাকটিস করতে হবে এবং তাদের ভুলগুলোকে সংশোধন করতে হবে। অপশান নাম্বার সি, শিখনের একটি অংশ। ভুল হচ্ছে শিক্ষার একটি অংশ যা শিশুদের চিন্তাধারার মধ্যে একটি অন্তর্দৃষ্টি সম্পর্ক তৈরি করে। যত শিক্ষার্থীরা ভুল করবে তত বেশি শিক্ষার্থীরা শিখবে। আমি এই কথাটা বারবার বলে আসছি। অপশান নাম্বার ডি, শিখন প্রক্রিয়ায় অর্থহীন করে তোলে। তাহলে সঠিক আনসার কি? অপশান নাম্বার সি। তাহলে ভুলগুলো কি? ভুল হচ্ছে শিখনের একটা গুরুত্বপূর্ণ অংশ যা শিক্ষার্থীদের শেখার প্রতি একটা সম্পর্ক তৈরি করে। অপশান নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মূল্যায়ন কি? মূল্যায়ন হচ্ছে একটি পৃথক কার্যকলাপ হিসাবে গ্রহণ করা উচিত। একটা মূল্যায়নকে একটা পৃথক হিসাবে দেখতে হবে, একটা সেপারেটেড জিনিস হিসেবে দেখতে হবে। অপশান নাম্বার বি, শিখন প্রক্রিয়ার একটি অংশ হওয়া উচিত। তাহলে মূল্যায়ন কি? মূল্যায়ন ইজ এ পার্ট অফ টিচিং লার্নিং প্রসেস, তাই না? অপশান নাম্বার সি, শুধুমাত্র নম্বর পাওয়ার জন্যই মূল্যায়ন করতে হবে। অপশান নাম্বার ডি বলছে নৈর্ব্যক্তিক ধরনের লিখিত কাজের ওপরে ভিত্তি করে হওয়া উচিত। তাহলে কী হবে আনসার বলে ফেলো? একদম সঠিক, অপশান নাম্বার বি। তাহলে মূল্যায়নকে অবশ্যই শিখন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হতে হবে। অপশান নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখো 18 নম্বরটা। 18 নম্বর কোশ্চেন বলছে একটি গঠনবাদী কাঠামোয় শিখন। এখানে গঠনবাদী বলতে বোঝাচ্ছে নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম ক্লাসরুম
বলতে চাইছে, বোঝা গেল? তাহলে একটি গঠনবাদী বা নির্মিতিবাদ শিক্ষা ব্যবস্থায় কী করা হয়েছে? বৈশিষ্ট্যগতভাবে সক্রিয় এবং সামাজিক। অর্থাৎ নির্মিতিবাদে কি, নির্মিতিবাদে প্রত্যেকটা শিক্ষার্থী হচ্ছে অ্যাক্টিভ বা সক্রিয়, আর তারা কীভাবে শেখে? সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে শেখে। অপশান নাম্বার এ। অপশান নাম্বার বি বলছে তারা প্যাসিভ, তারা নিষ্ক্রিয়, কখনই হবে না। জ্ঞান অর্জনের একটা প্রক্রিয়া। শুধু নির্মিতিবাদ মানে কি? নির্মিতিবাদ মানে হচ্ছে একটা শুধুমাত্র জ্ঞান অর্জনের একটা মাধ্যম। অপশান নাম্বার ডি, অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তন। কী হবে অ্যান্সার? তোমরা প্রত্যেকেই জানো যে নির্মিতিবাদ বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকটা শিক্ষার্থী হচ্ছে সক্রিয় এবং তারা কিন্তু তাদের পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে সারা বিশ্ব জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করে, ঠিক আছে? আর তারা সমাজের মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে। তাই সঠিক আনসার হবে অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো, ভালো করে কোশ্চেনটা পড়ো, তারপর তোমাদেরকে অপশানগুলো দেখাবো, কারণ অনেক বড় প্রশ্নটা। বলছে নিচের কোন নীতিটি, দেখো প্রশ্নে বলছে নিচের কোন নীতিটি নির্দিষ্ট করছে যে শিক্ষার্থীরা ভালো পারদর্শিতা অর্জন করতে পারে না? শিক্ষার্থীরা ভালো পারদর্শিতা অর্জন করতে পারে না, তারা মনে করে যে তারা যথেষ্ট ভালো নয়, হতাশা বোধ করে, তখন তারা চেষ্টা না করে, কোনো কাজ করার জেদ না করে সেই কাজটা অতি সহজে ছেড়ে দেয়। তো অনেকে আছে দেখবে আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা ভাবে, যার ফলে কিন্তু তারা পড়াশোনা ছেড়ে দেয়। এটার কারণ কি? অপশান এ বলছে জ্ঞান এবং প্রক্ষোভকে পৃথক করা যায় না। তাহলে জ্ঞান এবং যে আমাদের যে প্রক্ষোভ রয়েছে সেটাকে আলাদা করা যায় না। অপশান নাম্বার বি, জ্ঞান এবং প্রক্ষোভ সম্পর্কযুক্ত নয়, এটা ভুল। জ্ঞান এবং প্রক্ষোভ কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। অপশান নাম্বার সি বলছে বংশগতি পরিবেশকে পৃথক করা যায় না। দেখো বংশগতি এবং পরিবেশকেও তো পৃথক করতে পারি আমরা, যে তোমার কোনটা হেরিডিটি, কোনটা এনভায়রনমেন্ট। অপশান নাম্বার ডি বলছে বংশগতি পরিবেশ সম্পর্কিত নয়, এটাও ভুল। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ, জ্ঞান এবং প্রক্ষোভকে পৃথক করা যায় না। আমাদের যে ইমোশন রয়েছে আর কগনিটিভ, সেটা কিন্তু কখনো আলাদা করা যায় না। ইমোশন যত আমাদের হবে, কগনিটিভ তত আমাদের হবে, আর কগনিটিভ যত ডেভেলপমেন্ট হবে, ইমোশন তত ডেভেলপমেন্ট হবে। তাই সঠিক আনসার হবে অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এখানে শিক্ষার্থী তার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছে না, তার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছে না বলেই সে কিন্তু তার পড়াশোনাকে ছেড়ে দিচ্ছে, কারণ তার যে কগনিটিভটাকে তার ইমোশন থেকে সেগ্রিগেট করতে পারছে না, আলাদা করতে পারছে না। এই জন্য তারা কিন্তু ইমোশনের সঙ্গে কিন্তু জড়িয়ে গেল। বোঝা গেল? অপশান নাম্বার এ। আরেকটা আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে আরেকটা জিনিস ক্লিয়ার হবে। ধরো একটা ছেলে একটা মেয়ের সঙ্গে রিলেশন ছিল, ঠিক আছে? হঠাৎ কোনো কারণে তাদের রিলেশনটা ব্রেকআপ হয়েছে। এবার দেখা গেল কি যে ছেলেটা কিন্তু অনেক বড় হয়েছে, অনেক বুদ্ধিমান, কলেজের স্টুডেন্ট, মানে যথেষ্ট তার জ্ঞান হয়েছে। কিন্তু কি হয়, দেখা যায় ছেলেটি বা মেয়েটি কি করে, সুসাইড করে নেয়। কারণটা কি? কারণ তার কি বুদ্ধি হয়নি? সে কি জানে না যে একটা মেয়ের জন্য বা একটা ছেলের জন্য সুসাইড করা উচিত নয়, তার বাবা মা কান্না করবে, তার বাবা মা কষ্ট পাবে, সে সবই জানে। কিন্তু তার যে ইমোশনটা ছিল, সেই ইমোশনটাকে, তার যে জ্ঞান, তার যে কগনিটিভ, সেই কগনিটিভ থেকে সে কখনো আলাদা করতে পারলো না, সেই জন্য সে কিন্তু করে ফেলে। আর যারা কিন্তু আলাদা করতে পারে, যারা আলাদা করতে পারে তারা কিন্তু সারভাইভ করতে পারে, তারাই বেঁচে থাকতে পারে। সবাই তো করতে পারে না আলাদা, তারা কিন্তু সবাই বেঁচে থাকে না। আর যারা আলাদা করতে পারে না তারা কিন্তু সুসাইড করে। বোঝা গেল? এখানে যে শিক্ষার্থীটা পড়াশোনা ছেড়ে দিচ্ছে কারণ সে ভাবছে যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, তার মানে কি, সে তার যে ভয়, তার যে ইমোশন মানে কি ভয়, সে ভয়টাকে তার কগনিটিভের থেকে আলাদা করতে পারছে না। অর্থাৎ অপশান নাম্বার এ হচ্ছে এটার কারেক্ট আনসার। ক্লিয়ার হচ্ছে এবার? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একজন শিক্ষক শিশুদের কার্যকর সমস্যা সমাধানকারী হতে উৎসাহিত করতে পারেন। তো তুমি একজন শিক্ষক হিসাবে তো শিক্ষার্থীদেরকে সমস্যার সমাধানে কিভাবে উৎসাহিত করবে? অপশানগুলো দেখো, বলছে পাঠ্যপুস্তকের সমস্ত প্রশ্নের ধাপে ধাপে তুমি সমাধান করে দেবে, তোমার যে বইয়ে যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো সমাধান করে দেবে। অপশান বি, পাঠ্য বই থেকে অনুরূপ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাদেরকে প্রচুর সুযোগ দেবে। ধরো কোনো একটা আমি অঙ্ক আছে, সেই অঙ্কটা আমি করে দিলাম, তারপরে আমি সিমিলার অঙ্ক তাদেরকে দিলাম যে তোমরা করো। অপশান নাম্বার সি বলছে পাঠ্যপুস্তককে প্রদত্ত তথ্য না বুঝে মুখস্থ করতে বলবে, যে বইয়ে যা আছে তোমরা সব মুখস্থ করে নাও, সেটা বলবে। অপশান নাম্বার ডি বলছে শিশুদের স্বজ্ঞাত অনুমান করতে এবং সমস্যার একাধিক সমাধান দেখতে উৎসাহিত করার মাধ্যমে, অর্থাৎ এনকারেজিং চিলড্রেন টু মেক ইনটুটিভ গেস অ্যান্ড
টু লুক অ্যাট মাল্টিপল সলিউশন অফ দ্য প্রবলেম। ধরো কোনো একটা সমস্যা রয়েছে, সেই সমস্যাটার কী কী সমাধান হতে পারে তুমি তাদেরকে বললে, আর কী কী মেথডে সমাধান করতে পারবে। যখন শিক্ষার্থীদেরকে তুমি বলবে এই অঙ্কটা তুমি আর কী কীভাবে সমাধান করতে পারবে, তখন তারা ভাবতে শুরু করবে, তখন তাদের মধ্যে অ্যানালিটিক্যাল থিঙ্কিং বা ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের বিকাশ হবে, তখনই কিন্তু তাদের মধ্যে আরও বেশি প্রবলেম সলভ করার ক্ষমতা তৈরি হবে। তাই সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, এমন একটি পদ্ধতি ব্যবহার যেখানে শিক্ষার্থীর নিজস্ব উদ্যোগ এবং প্রচেষ্টা জড়িত থাকে, সেই উদাহরণটি কী? যেখানে শিক্ষার্থীকে প্রাধান্য দেওয়া হয়, শিক্ষার্থীর প্রচেষ্টাকে প্রাধান্য দেওয়া হয়, সেই পদ্ধতিকে কি বলা হয়? আন্তঃব্যক্তিগত বুদ্ধি। অপশন নাম্বার বি বলছে অবরোহী পদ্ধতি। অপশন নাম্বার সি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। অপশন নাম্বার ডি গতানুগতিক পদ্ধতি। কী হবে অ্যান্সার? যেখানে শিক্ষার্থীকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাদের চিন্তা ভাবনাগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? অপশন নাম্বার সি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে বুদ্ধি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? অপশানগুলো দেখো, বুদ্ধি হলো অভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা। মানে অভিন্ন মানে কি? অভিন্ন মানে কি যে আমি ধরো চাঁদ সম্পর্কে চিন্তা করছি, আমার এক ধরনের চিন্তা হবে, তোমার তো আলাদা রকম চিন্তা হবে। তোমার আমার চিন্তা কি একরকম হবে? কখনোই না। তাহলে অভিন্ন না, ভিন্ন ধরনের চিন্তা। তাহলে বুদ্ধি হচ্ছে ভিন্ন ধরনের চিন্তা করার ক্ষমতা। অপশান নাম্বার বি বুদ্ধি হলো অভিজ্ঞতার ফলে আচরণে তুলনামূলক স্থায়ী পরিবর্তন। ভুল। বুদ্ধি হলো অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তন না, ঠিক আছে? আচরণের পরিবর্তন কে করে? আমাদের শিক্ষা করে। তাহলে এটাও ভুল। অপশান নাম্বার সি বুদ্ধি হলো বংশগতির বৈশিষ্ট্য যা স্মৃতি এবং যুক্তির মতো মানসিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। আর অপশান নাম্বার ডি বলছে বুদ্ধি হচ্ছে বহুমাত্রিক, যা বিভিন্ন ক্ষমতার সঙ্গে জড়িত এবং যা বুদ্ধির অভিক্ষা দ্বারা সম্পূর্ণরূপে পরিমাপযোগ্য নয়। কী হবে অ্যান্সার? একদম সঠিক, অপশান নাম্বার ডি। তাহলে বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, অর্থাৎ বহুমাত্রিক, এবং যেটা কি সম্পূর্ণরূপে আইকিউ দ্বারা কিন্তু পরিমাপ করা সম্ভব নয়। বুদ্ধিকে আমরা আইকিউ দিয়ে পরিমাপ করতে পারি ঠিকই, কিন্তু বুদ্ধিকে আমরা সম্পূর্ণরূপে আইকিউ দিয়ে কিন্তু পরিমাপ করতে পারি না। সঠিক আনসার হবে অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চিন, নিচের কোনটি প্রাইমারি সামাজিকরণের সংস্থা, অর্থাৎ সামাজিকরণের কোনটি মুখ্য সংস্থা? অপশান নাম্বার এ পরিবার, বিদ্যালয়, সরকার আর মিডিয়া। কী হবে আনসার? অপশান নাম্বার এ পরিবার, আর বাকি যেগুলো রয়েছে সবই কিন্তু সেকেন্ডারি। চলো নেক্সট কোশ্চেন দেখো, পিয়াজের তথ্যের প্রধান বিবৃতি হলো, তাহলে পিয়াজের তথ্যের প্রধান বিবৃতি কি? শিশুদের চিন্তাভাবনা বড়দের থেকে নিকৃষ্ট। অপশান নাম্বার বি শিশুদের চিন্তাভাবনা বড়দের থেকে উচ্চতর। অপশান নাম্বার সি শিশুদের চিন্তাভাবনা বড়দের থেকে পরিমাণগতভাবে আলাদা। অপশান নাম্বার ডি শিশুদের চিন্তাভাবনা বড়দের থেকে গুণগতভাবে আলাদা। দেখো, একটা শিশু আর একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু গুণগতভাবে আলাদা, ঠিক আছে? অপশান নাম্বার ডি পরিমাণগতভাবে আলাদা হবে না। অপশান নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2017 সালে প্রশ্নটা এসেছিল, লিঙ্গ কি বা জেন্ডার কি? একটা বায়োলজিক্যাল ডিটারমাইন্ড, সাইকোলজিক্যাল ডিটারমাইন্ড, আর সোশ্যাল কনস্ট্রাক্ট, আর অপশান নাম্বার ডি ইকোনমিক্যাল কনসেপ্ট। কী হবে আনসার? তোমরা প্রত্যেকেই জানো লিঙ্গ হচ্ছে একটা সামাজিক নির্মাণ বা সোশ্যাল কন্ট্রাক্ট। ওকে, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি সঠিকভাবে বিকাশের বিস্তৃত ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে? বা কী বলছে? তাহলে বিকাশ, একজন ব্যক্তির বিকাশ কিভাবে হবে? প্রশ্ন এরকম যে একজন ব্যক্তির বিকাশ কিভাবে হবে। অপশান নাম্বার এ বলছে প্রথমে হবে কি ফিজিক্যাল বিকাশ, তারপরে কগনিটিভ, সোশ্যাল, তারপর ইমোশনাল। অপশান বি বলছে ইমোশনাল, ইন্টেলেকচুয়াল, তারপরে কি বলছে স্পিরিচুয়াল অ্যান্ড সেলফ। অপশান নাম্বার সি ফিজিক্যাল, পার্সোনালি, স্পিরিচুয়াল, ইমোশনাল। অপশান নাম্বার ডি বলছে সোশ্যাল, ফিজিক্যাল, পার্সোনালি, সেলফ। কী হবে সঠিক আনসার? অপশান নাম্বার এ। তাহলে একজন ব্যক্তির প্রথমত তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ তার দৈহিক বিকাশ হবে, তারপর তার জ্ঞানের, তার বুদ্ধির, তারপর যখন তার বুদ্ধি হলো তারপরে সমাজ, যখন সে সমাজের সঙ্গে মানুষ মিশতে শিখবে তখন তার ইমোশন। ভালো করে বোঝো, প্রথমত একটা শিশু জন্মগ্রহণ করার পর কী হয়? ধীরে ধীরে সে বড়ো হতে থাকে, তার মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। যখন সে ধীরে ধীরে বড়ো হলো তার মানে কি? তার আস্তে আস্তে বুদ্ধি হবে। যখন তার বুদ্ধি হবে তখন সে সমাজের বাবা মা ভাই বোনের সঙ্গে মিশতে শুরু করবে, অর্থাৎ সোশ্যাল। যখন সে সমাজের মানুষের সঙ্গে মিশতে শুরু করবে তখন তার মধ্যে রাগ, ভালোবাসা, ভয়, ঘেন্না এগুলো জন্মাবে, অর্থাৎ ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল আর ইমোশনাল। পরপর মনে রাখবে। সঠিক আনসার অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চিন, শিশুদের এবং তাদের শিখনের বিষয়ে নিচের কোন বক্তব্যটি সঠিক? সমস্ত শিশু স্বাভাবিকভাবে শিখতে অনুপ্রাণিত হয় এবং শিখনে সক্ষম হয়। তাহলে দেখো, আমরা প্রত্যেকে জানি যে প্রত্যেকটা শিশু
যে কোনো জিনিস শিখে কিসের মাধ্যমে, তার কিছু ইনেট অ্যাবিলিটি রয়েছে, সেই ইনেট অ্যাবিলিটির মাধ্যমে তারা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু মোটিভেশনের মাধ্যমে শিখতে পারে। অপশান নাম্বার বি বলছে শিশুদের শেখার প্রেরণা এবং তাদের শেখার ক্ষমতা শুধুমাত্র বংশগতি দ্বারা পূর্ব নির্ধারিত, এটা তো ভুল, পরিবেশও রয়েছে। অপশান নাম্বার সি শিশুদের আর্থসামাজিক পটভূমি তাদের প্রেরণা শিখন ক্ষমতা নির্ধারণ করে এবং সীমাবদ্ধ করে। যে একটা শিশু কতটা শিখবে সেটা শুধুমাত্র নির্ধারণ করে তার ইকোনমিক্যাল কন্ডিশন এবং তার সোশ্যাল কন্ডিশন, এটাও ভুল। অপশান নাম্বার ডি শিশুদের শিখনে অনুপ্রাণিত করার জন্য তাদের পুরস্কার করতে হবে। সবসময় কি পুরস্কার করতে হবে? এটাও নয়। তাহলে এখানে সঠিক আনসার অপশান নাম্বার এ, শিশুরা প্রত্যেকটা শিশু স্বাভাবিকভাবে তারা মোটিভেশনের মাধ্যমে শেখে, অপশান নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন, প্রগতিশীল শিক্ষা। প্রগতিশীল শিক্ষা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে পড়ে, প্রোগ্রেসিভ এডুকেশন। তাহলে প্রগতিশীল শিক্ষায় শিশুদের দেখা হয় ক্ষুদ্র প্রাপ্তবয়স্ক হিসাবে, নিষ্ক্রিয় অনুকরণকারী হিসাবে, সক্রিয় অনুসন্ধানকারী হিসাবে, আর ফাঁকা স্লেট হিসাবে। কী হবে আনসার? তাহলে প্রগতিশীল শ্রেণীকক্ষে শিশুদেরকে সক্রিয় অনুসন্ধানকারী হিসাবে দেখা হয়, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, ভাইগটস্কির মতে শিখন হলো একটি সামাজিক কার্যকলাপ, একটি ব্যক্তিগত কার্যকলাপ, একটি নিষ্ক্রিয় কার্যকলাপ, একটি শর্ত সাপেক্ষ কার্যকলাপ। কী হবে আনসার? তাহলে ভাইগটস্কি কি বলছেন যে শিখন হলো কি সামাজিক কার্যকলাপ, অর্থাৎ সোশ্যাল কন্ট্রাকশন। চলো লাস্ট কোশ্চেন আনসার করো, নিচের কোনটি প্রাক সক্রিয়তার পর্যায়ের একটি শিশুকে চিহ্নিত করে, অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজের কোনটি বৈশিষ্ট্য? বৃত্তকার প্রতিক্রিয়া। অপশান নাম্বার বি বলছে লক্ষ্য নির্দিষ্ট আচরণ। অপশান নাম্বার সি বিলম্বিত অনুকরণ। অপশান নাম্বার ডি চিন্তার অপরিবর্তনতা। তাহলে কী হবে আনসার? ইররিভার্সিবিলিটি বা অপশান নাম্বার ডি, ঠিক আছে। তাহলে ইররিভার্সিবিলিটি কোথায় দেখা যায়? ইররিভার্সিবিলিটি সব থেকে বেশি দেখা যায় কোথায়? যেটা হচ্ছে কি তোমার যে প্রি অপারেশনাল স্টেজ। যেমন ধরো 2 + 2 4 হয়, এটা তারা জানে, কিন্তু 4 - 2 এটা কিন্তু তারা বলতে পারে না। কোন স্তরে? প্রি অপারেশনাল স্টেজ। ওকে, তাহলে ছোট্ট ক্লাস ছিল কিন্তু অনেক ইনফরমেশন তোমাদেরকে বলে দিলাম। নেক্সট ক্লাসে তোমাদেরকে আবার ক্লাস দেবো রাত্রে আবার ক্লাস হবে WB এক্সাম গাইড চ্যানেলে, তো তোমরা অবশ্যই সেই চ্যানেলটিকেও ফলো করো রেগুলার ক্লাস করার জন্য। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। একটা দিন মাত্র সময়, এই সময়টাকে তোমাদেরকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তার জন্য চাই তোমাদের রেগুলার মক টেস্ট, আর চাই তোমাদের থিওরি ক্লাসগুলো রিভিশন। শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, সঙ্গে দিতে হবে তোমাদেরকে মক টেস্ট এবং রিভিশন। তো রিভিশন করার জন্য তোমাদের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিককে জাস্ট চোখ বুলিয়ে পড়ার জন্য তোমরা কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো বাই করতে পারো। এখানে প্রত্যেকটা সাবজেক্ট একদম টপিক ওয়াইজ কিন্তু নোটস রাখা আছে, যেগুলো পড়লে কিন্তু তোমাদের এই অল্প কয়েকদিনের মধ্যে পুরো সিলেবাসটা তোমরা কভার করতে পারবে। প্রত্যেকটা সাবজেক্ট গ্রামার, বাংলা, ব্যাকরণ থেকে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সমস্ত কিছু এখানে কভার করা আছে। অব্যয়, ক্রিয়ার ভাগ, বাক্য পরিবর্তন, ধ্বনি, যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস রয়েছে। এছাড়াও তোমরা যদি চলে আসো বাংলা পেডাগোজিতে, প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু আমি ইনক্লুড করে দিয়েছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাজানো আছে। পিডিএফগুলো জাস্ট ওপেন করলে তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবে, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই হেল্পফুল তোমাদের। জাস্ট পিডিএফগুলো ওপেন করলে তোমরা দেখতে পাবে একদম কালার করে সুন্দর করে রাখা আছে, যেগুলি পরীক্ষাতে খুবই আসে। সিটেটে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রত্যেকটা জিনিস হাইলাইট করা আছে। যেগুলো সিটেটের প্রশ্ন সেগুলোকে প্রত্যেকটা জিনিস হাইলাইট করে রাখা আছে, যেগুলো তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যে রিভিশন করে যেতে পারবে পরীক্ষার আগে। প্রত্যেকটা জিনিস তোমরা এই নোটসের মাধ্যমে পেয়ে যাবে। সঙ্গে থাকবে প্রচুর পরিমাণে আমাদের এমসিকিউ এর ম্যারাথনের কোশ্চেন। আর তোমরা যদি সাইকোলজি চ্যাপ্টারগুলো দেখতে চাও তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার সাইকোলজি রাখা আছে। যদি তোমাদেরকে প্রেরণা চ্যাপ্টারটা দেখিয়ে দিই তাহলে তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আছে। এই জায়গাগুলো থেকে গত বছর কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল। সমস্ত জায়গাগুলোকে কিন্তু আমরা কভার করেছি একদম সিটেটের উপর ভিত্তি করে, যেগুলো পড়লে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু হুবহু কমন আসবে। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কখনোই কিন্তু তোমরা এমসিকিউ প্র্যাকটিস করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সুন্দর করে রাখা আছে। তো তোমরা যারা আমাদের নোটসগুলোকে পারচেস করতে চাইছো, এখন অফার চলছে, শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, 5টা সাবজেক্টের থিওরি, কন্টেন্ট এবং এমসিকিউ তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলেই তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু নোটস পেয়ে যাবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সঙ্গে তোমাদেরকে দিতে হবে রেগুলার মক টেস্ট। তো মক টেস্টও তোমরা আমাদের সঙ্গে দিতে পারো। আমাদের প্রতিদিন 150 নম্বরের মক টেস্টের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা এক্সাম পর্যন্ত কিন্তু রেগুলার মক টেস্ট দিতে পারবে। আর এক্সামের পরে কিন্তু তোমাদের মেরিট লিস্টের ব্যবস্থা করা হয়েছে, যেখানে তোমাদের স্কোর তোমরা জানতে পারবে, তোমাদের লেভেল তোমরা জানতে পারবে।
তো তোমরা দেখতে পাচ্ছ রেগুলার যে আমরা মক টেস্টগুলো নিয়ে থাকি সেগুলোর জন্য কিন্তু রেগুলার কিন্তু মক টেস্ট নেওয়া হয়। এখানে কয়েকশো ছেলে মেয়ে কিন্তু রেগুলার মক টেস্ট দিচ্ছে, তাদের স্কোর তোমরা দেখতে পাচ্ছ, তাদের লেভেলটা কোথায়। তো তুমি তোমার লেভেলটা অবশ্যই পরীক্ষার আগে যাচাই করে নাও। আর রেগুলার কিন্তু মক টেস্ট দিতে হবে, না হলে কিন্তু পরীক্ষা তুমি পিছিয়ে পড়বে। তো তোমরা যারা মক টেস্ট দিতে চাইছো বা আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো পারচেস করতে চাইছো, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।